ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের, ভয় না পাওয়ার আহ্বান খামেনেইর। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার। ইরানের নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বাংলাদেশিদের, জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। দেশে ফেরাতে সহযোগিতা করবে পাকিস্তান। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনের সবাই একমত, বললেন আলী রিয়াজ। দ্বিকক্ষ আইনসভার পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল। এবং নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ, চূড়ান্ত করা হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, ইরান ও ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির জন্য তেহরান থেকে বাংলাদেশিরা নিরাপদ জায়গায় সরে গেছেন। অনেক বাংলাদেশি নিজেদের উদ্যোগে সরে গেছেন এবং তাদের আর্থিক ও অন্যান্য সহায়তা দিচ্ছে দূতাবাস। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম বলেন, বাংলাদেশি হতাহতের কোনো খবর নেই। বাংলাদেশিদের কিভাবে দেশে ফেরানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্ক বা পাকিস্তান যেখানে সুবিধা হবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তেহরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফেরাতে বাংলাদেশের প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে ইসলামাবাদ। প্রাথমিকভাবে 90 বাংলাদেশির তালিকাও হস্তান্তর করা হয়েছে। ইরানে প্রায় 2000 বাংলাদেশি রয়েছেন, এর মধ্যে তেহরানে আছেন 400 জনের মতো। এবার দেশের খবর। রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হবে তা চূড়ান্ত না হলেও বর্তমান বিধান পরিবর্তনে সবাই একমত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে বিকেলে তিনি এসব কথা জানান। দ্বিকক্ষ আইনসভা নিয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত জানিয়ে তিনি বলেন, পরবর্তী আলোচনায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণ অধিকার পরিষদ সহ অধিকাংশ দল সংখ্যানুপাতিককে উচ্চকক্ষের পক্ষে মত দিয়েছেন। জামাত 2 কক্ষকেই সংখ্যানুপাতিক করার পক্ষে, আর বিএনপির জাতীয়তাবাদী সমমনা জোট 12 দলীয় জোট এনডিএম নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসন নির্বাচনের পক্ষে মত দিয়েছে। কিন্তু যখন এই পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে তখন দেখা যাচ্ছে পদ্ধতি নিয়ে সবাই একমত হতে পারছেন না। বেশিরভাগ একটা জিনিস আপনারা ধরে নেন যে আমরা একদম সর্বান্তকরণে সবাই একমত হয়েছি যে এই পদ্ধতির পরিবর্তন দরকার। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ইলেকট্রাল কলেজের মধ্যে যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে যদি শুধু পার্লামেন্টের 2 কক্ষ আর সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন, সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রায় সকলেই আমরা একমত হয়েছি যে ইলেকশনটা হবে গোপন ব্যালটে। এটা একটি দলের পক্ষ থেকে প্রস্তাব করেছিল, প্রায় সকলে একমত হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী এটা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে একমত হয়েছে। তো দুইটা কেন বললাম শব্দ, যে বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকেই আমাদের অভ্যন্তরীণ সকল নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়। সংক্ষেপে সুনির্দিষ্টভাবে বিষয়ে থাকলে আমাদের জন্য অগ্রসর হওয়া সম্ভব হবে। আমাদের অনেক রকম ত্রুটি বিচ্যুতি আছে, কমিশনের পক্ষ থেকে এটা আমি বলতে পারি। সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে সব তথ্য জানান তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নতুন করে বিলবোর্ড ও টি শার্টের ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সংসদীয় আসনের সীমানা পূর্ব নির্ধারণের বিষয়ে কমিশনের আগামী সভার সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি।
খসড়া চূড়ান্ত হলো, তবে মনে রাখতে হবে যে আচরণবিধি আলোচ্য সূচিতে ছিল রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্তকরণ, যেটা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 হিসাবে পরিগণিত হবে। এবং আরেকটি বিষয় ছিল জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা। আমরা প্রথম এজেন্ডাটা সম্পন্ন করতে পেরেছি সময়ের অভাবে, এবং আমাদের জিআইএসের কিছু উপাত্ত এখনও বাকি আছে বিধায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণী বিষয়ক আলোচনাটা আজকে আর আমরা এগিয়ে নিয়ে নেই। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। তো আজকের মূল আলোচনাটা হয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি সংক্রান্ত। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় সিটি কর্পোরেশনের নাগরিক সেবা প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনের চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটি কভার করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা বা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। জুলাই অভ্যুত্থান স্মরণে এখন থেকে 5 আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আজ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। জুলাইয়ের 14 তারিখ থেকে মূল ইভেন্ট শুরু হয়ে চলবে 5 আগস্ট পর্যন্ত। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হবে। এজন্য সিআর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেয়া হয়ে থাকলে তা তদন্ত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়ন করবে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেটে বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। আলাদা সচিবালয়ের বিষয়ে আগামী 22 জুন একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্টের অ্যানেক্স বিল্ডিং পরিদর্শনে গিয়ে সব কথা বলেন তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টের বিজয় 71 বিল্ডিংয়ের কিছু কোর্ট বারের আবেদনের প্রেক্ষিতে স্থানান্তর করা হবে, আর এসব কোর্ট ভবনের স্থানান্তরের কাজ চলছে বলেও জানান প্রধান বিচারপতি। আগামী 22 জুন প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে জানিয়ে বলেন, সেখানে এই আলাদা সচিবালয়ের ঘোষণা আসতে পারে। প্রত্যাশা অনেক রয়েছে এবং আপনারা তো আমন্ত্রিত, আপনারা দেখবেন, পর্যবেক্ষণ করবেন কোথায় আমরা যাচ্ছি 22 তারিখের পরে। তবে আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে। 22 তারিখে কোর্টের সেশন শুরু হচ্ছে, তার আগে আমরা সবাই পরিদর্শনে এসেছি। আমাদের কিছু লজিস্টিক্যাল কাঠামোগত আমাদের কিছু পরিবর্তন হচ্ছে।
শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি করতে অ্যামিকাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে নিয়োগ দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এ আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার এক ছাত্রলীগ নেতার সাথে এমন ফোন আলাপের প্রমাণ মেলার পর ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে। এরপর শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হলেও না আসায় বৃহস্পতিবার তার অনুপস্থিতিতেই মামলার শুনানি হওয়ার কথা ছিল। শুরুতেই ট্রাইব্যুনাল জানিয়ে দেন, বারবার বলার পরও যেহেতু শেখ হাসিনা হাজির হননি, কাজেই ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। আগামী বুধবার সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানের এ বক্তব্য শোনা হবে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট AY মশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনালের এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছেন। এদিন শুনানিতে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টমি ক্যাডম্যান। তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল, সেখান থেকে ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। And as I've said before, that there is a complete departure from what we saw previously under the previous government, where it was a complete circumvention of the rule of law, a complete hijacking of the judicial process. And that process has to change. It has been changed with the interim government. They are implementing a system that is based on proper standards, and that has to be supported. ট্রাইব্যুনালে আজকের আদেশের মধ্য দিয়ে নিশ্চিত হওয়া গেল যে শেখ হাসিনার সুষ্ঠু বিচার করতে আদালত প্রতিশ্রুতিবদ্ধ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি ইসরায়েলের, ভয় না পাওয়ার আহ্বান খামেনির। যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি রাশিয়ার। ইরানে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে বাংলাদেশিদের, জানালেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। দেশে ফেরাতে সহযোগিতা করবে পাকিস্তান। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া পরিবর্তনে সবাই একমত, বললেন আলী রিয়াজ। দ্বিকক্ষ আইনসভার পক্ষে অধিকাংশ রাজনৈতিক দল। এবং নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ, চূড়ান্ত করা হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।